আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি বাচ্য। কেউ হয়তো একটা লিস্ট পাঠিয়েছে, সেখানে বাচ্য বা বাচ্য না লিখে আরেকটা লিখেছে উক্তি পরিবর্তন। আচ্ছা দেখো, বাংলা ব্যাকরণে বাচ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিকই, কিন্তু কথোপকথনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্য আসলে বচ ধাতু থেকে এসেছে। মনে রাখবে, এটা বচ ধাতু থেকে এসেছে। বচের সঙ্গে জফলা আমরা বুঝতে পেরেছি যে জফলা যুক্ত হয়ে আছে সরাসরি যদি লিখি, কিংবা সংস্কৃত শব্দ অনুসারে যদি লিখি তাহলে এখানে যৎ প্রত্যয় যোগে তৈরি হয়েছে। বেশ, দেখো, বচ ধাতু থেকে আসা বাচ্য আসলে বাচন ভঙ্গিকে বলছে। বাচন ভঙ্গি বলতে আমাদের কথা বলার স্টাইলকে বলা হচ্ছে। একই বাক্য আমরা নানাভাবে ব্যবহার করতে পারি, অর্থ একই রেখে নানাভাবে বা নানা স্টাইলে, বাংলাতে যদি বলি নানা শৈলীতে যে ভাব প্রকাশ, তাকে আমরা বাচ্য বলতে পারি। এক কথায় বাচন ভঙ্গিকে বাচ্য বলি। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি, একই কথা দেখা যায় রতনবাবু বাংলা পড়ান। বাংলা পড়ানোর কথা বলছে, রতনবাবু পড়ায়। ওই কথাই আবার আমরা অন্যভাবে বলতে পারি, একটু স্টাইলটা চেঞ্জ করে, রতনবাবুর দ্বারা বাংলা পড়ানো হয়। দেখো, অর্থ প্রায় দুইটা লাইনেই একই রয়েছে। আবার আর একটু ঘুরিয়ে যদি বলি রতনবাবুর বাংলা পড়ানো হয়, তাহলে আমরা তিনটা বাক্যেই দেখছি অর্থ একই রয়েছে, অথচ বলার ভঙ্গিটা আলাদা আলাদা হয়েছে। এই যে বলার ভঙ্গি আলাদা হলো, এই আলাদা হওয়ার ভঙ্গিটাকেই আমরা বলছি বাচ্য। তাহলে আমরা বাচ্য সম্পর্কে জেনেছি যে বাচ্য হলো বাচনভঙ্গি বা বলার ধরন। হুম, তো এই বাচ্য বা বলার ধরনের ক্ষেত্রে আমরা দেখছি তিন ধরনের একই অর্থের বাক্যকে ব্যবহার করতে পারি। প্রথম বাক্যটাতে আমরা যখন দেখছি রতনবাবু বাংলা পড়ান, তখন দেখা যায় সরাসরি রতনবাবুর কাজটা সম্পাদিত হচ্ছে। অর্থাৎ আমরা কারক অনুসারে এটা হচ্ছে কর্তা। কর্তা কাজটি সম্পাদন করছে, পড়ানো কাজটি সরাসরি করছে, সেই কর্তার উপরে বেশি গুরুত্ব পড়েছে। কর্তার উপরে বেশি গুরুত্ব পেলে তাকে আমরা বলবো কর্তৃবাচ্য। তাকে আমরা বলছি কর্তৃবাচ্য। ওকে, দেখো, তাহলে সরাসরি আমি বলে দিলাম যে তিনটা বাক্যের মধ্যে প্রথম বাক্যে আমরা যখন দেখছি কর্তা সম্পাদন করছে ক্রিয়া, কর্তার উপরে বেশি জোর পড়েছে। যেমন রতনবাবু বাংলা পড়ান, বলার সময়ে আমরা রতনবাবুর উপরেই বেশি জোর দিচ্ছি। তাহলে সেখানে আমরা দেখছি রতনবাবু এখানে তার শূন্য বিভক্তিতে রয়েছে কর্তা। শূন্য বিভক্তি যুক্ত হয়ে কর্তা তার কাজটি নিজেই করছে, সরাসরি তার উপরেই জোর পড়ছে, অতএব এটা হলো কর্তৃবাচ্য। একেবারেই সহজভাবে বোঝা যাচ্ছে। তার পরের বাক্যতেই দেখো একই অর্থের বাক্য, রতনবাবুর দ্বারা বাংলা পড়ানো হয়। এবার দেখা গেল রতন বাবুর এখানে র বিভক্তি যুক্ত হয়েছে, পাশাপাশি তোমার দ্বারা একটা অনুসর্গ যুক্ত হয়েছে। এই দুইটা বিষয় যুক্ত হওয়ার ফলে রতনবাবুর উপরে জোর না পড়ে বাংলার উপর জোর পড়েছে। দেখো, রতনবাবুর দ্বারা বাংলা পড়ানো হয়, যখন এই বাক্যটা বলছি অর্থ একই থাকলেও বাংলার উপর বেশি জোর পড়ছে। বাংলাটা কি? এটা আসলে একটা কর্ম। কি পড়ানো হয়? বাংলা পড়ানো হয়। অতএব কর্মের উপরে এই বাক্যে একটু
বেশি জোর পড়ছে বা প্রাধান্য পেয়েছে। এই বাক্যে কর্ম বেশি করে প্রাধান্য পেয়েছে। অতএব আমরা এই বাক্যকে কর্মবাচ্য বলবো, অর্থাৎ কর্মের দিক থেকে এখানে আমরা বলার ধরনটাকে ব্যবহার করেছি। আর উপরের বাক্যটিতে বলার ক্ষেত্রে কর্তার উপর জোর দিয়ে বলার চেষ্টা করেছি, এই কারণে এটা কর্তা বা কর্তৃবাচ্য, কিংবা এখানে কর্মের উপরে জোর দিয়ে করেছি জন্য এটাকে আমরা কর্মবাচ্য বলছি। আচ্ছা 9:30 ফোন করি আছো, আপনি কাটি দিও। আচ্ছা কি বাচ্চা আছে তাহলে? এটা ভাব বাচ্চা আছে। কি করে বোঝা গেল যে ভাবতেই ওর কষ্ট হলো? যদিও কর্তাটা পরে আছে, দেখো ওর সঙ্গে র বিভক্তি যুক্ত হয়ে আছে, তো ভাবতেই কষ্ট হলো, তার ক্রিয়াটার উপরেই জোর পড়ছে, বেশ ক্রিয়ার ভাবের উপরে। ভাব বাচ্চা যদি হয়, এটাকে যদি আমি কর্তৃবাচ্য করতে বলি তাহলে কিভাবে হবে? তাহলে ওর ভাবতে কষ্ট হলো, তো ওর যদি আমি লাগিয়ে দিই তাহলে তো রটা বিভক্তিটা থেকেই গেল, র বিভক্তি থাকলে তো এটা ভাব বাচ্চা থেকেই যাবে। এটাতে কি করতে হবে? ও অরটাকে, রটাকে তুলে দিতে হবে। ওকে, এখানে কর্তা কিন্তু ওর, তাহলে ও যদি করি এভাবে আমরা করতে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট করে ভাবলো, কষ্ট করে ভাবলো, কষ্ট অলরেডি করে ফেলেছে, ওর কষ্ট হচ্ছে। কিছুটা ধারে কাছে যায় এরকম। তো আচ্ছা, হ্যাঁ অনেকটা হয়েছে। ভাবতে ও কষ্ট পেল যদি লিখে দিই, দেখো তো লাইনটা, ভাবতে ও কষ্ট পেল, বা ও ভাবতে কষ্ট পেল, এদিকে যদি কবিতার লাইনটা না লিখে গদ্যের আকারের মতো লিখি, হ্যাঁ দুইটাই হবে, ও ভাবতে কষ্ট পেল লেখা যায়, আবার ভাবতে ও কষ্ট পেল এটাও লেখা যায়। এটা যেহেতু কবিতার মতো করে লাইন দেওয়া আছে, তো তাতে ওটা মাঝখানে থাকাটাই ভালো। তাহলে ও ভাবতে ও কষ্ট পেল, আমরা দেখছি এই কর্তার সঙ্গে র এর বিভক্তিটাকে তুলে দেওয়া হলো, এবং এই কর্তার কাজে কর্তাকেই সরাসরি প্রাধান্য দেওয়া হলো। ওকে, আশা করি এখন হয়তো একটু হলেও বুঝতে পেরেছো। আচ্ছা আমি যদি আরেকটা বলি, আহ, এখন আর বুঝিতে ভুল হয় না। এখন আর বুঝিতে ভুল হয় না কোন বাক্যে আছে? এটাও ভাব বাচ্চে আছে। গুড, এখন আর বুঝিতে ভুল হয় না ভাব বাচ্চ আছে। আমি যদি এটাকে কর্তৃবাচ্য করতে বলি কি হবে? কর্তৃবাচ্য বলি, এখন আর বুঝিতে ভুল হয় না, এখন আর বুঝিতে ভুল হয় না, এখন আর বুঝিতে ভুল হয় না। বুঝিতে ভুল হয় না এখন, বুঝিতে ভুল হয় না এখন। তোমাকে বলেছি কর্তৃবাচ্যে পরিণত করতে, দেখো এখানে কর্তা প্রায় উহ্য আছে, প্রায় নাই। এখন আর বুঝিতে ভুল হয় না, মানে কর্তাটাকে আমি যদি ধরে নিই আমার, হুম, আমার এখন আর বুঝিতে ভুল হয় না, ঠিক আছে না বাক্যটা? গুড, ঠিক। আমি যদি আমারটাকে লিখে দিই এখানে উজ্জ্বর জায়গায় আমি, তাহলে আমি এখন আর বুঝিতে ভুল করি না, ঠিক আছে না লাইনটা? এখন আর বুঝিতে, বোঝা গেছে লাইনটা? হুম, ঠিক ঠিক, এখানে কর্তা উজ্জ আছে সেই হিসাবে বাক্যটাকে বলা হয়েছে। ওকে, হ্যাঁ, आर्ट्स कॉलेज से। ठीक है बाद में फोन करूँगा। আচ্ছা আমি এখন আর বুঝ
বোঝাই আমার ভুল হয় না। হ্যাঁ, বোঝাই আমার ভুল হয় না, বুঝতে আর ভুল হয় না। এটা হবে, বুঝতে আর ভুল হয় না। এখন বুঝতে ভুল করি না, এখন বুঝতে ভুল হয় না, যদি হয় তাহলে এটা কাজের উপরে জোর পড়ে যাচ্ছে। ওকে, যদি এটা কর্মবাচ্য করতে বলি, যদি কর্মবাচ্য বলি কি হবে? কি হবে? এখানে আমার, এই আমিটা হয়ে গেল আমার, এই আমারটাই আসলো, শুধু এখানে দ্বারা দিয়া কর্তৃক হবে। যদিও এই লাইনটা আর কর্মবাচ্যের লাইনটা একই হবে। ওকে, তো এখানে আমার দ্বারা এখন আর বুঝতে ভুল হয় না। বেশ, অনেকটা বুঝে গেছো। একটা আরেকটা বাক্য বলছি। আমি না তাহা জানিত না। আমি না তাহা জানিত না, এটা কোন গল্পের লাইন হতে পারে বলো তো? আমি না, হ্যাঁ, গুড, তাহা জানিত না। এই জানিত না এটা কোন বাক্যে আছে? আমি না তাহা জানিত না, হ্যাঁ, আমি না তাহা জানিত না, একদম সরাসরি কর্তার উপর জোর দিয়ে, কর্তার সঙ্গে শূন্য বিভক্তি রয়েছে। বেশ, গুড, ধরতে পেরেছো, কর্তৃবাচ্যে রয়েছে। এই কর্তৃবাচ্যে থাকা বাক্যটিকে আমরা যদি ভাববাচ্যে করি কি হবে? আমিনার দ্বারা হলে তো ভাববাচ্য হলো না, এটা তো কর্মবাচ্য হলো। আমি ভাববাচ্য করতে বলেছি, এটা কর্তৃবাচ্যে আছে। গুড, আমাদের দরকার এখানে আমিনার, র এর বিভক্তি। আমিনারের তো লিখতে পারি না, রয়, আমিনার। আমিনার তাহা জানা কি হবে? গুড, যে জানা ছিল না। বেশ, এটাকে যদি আমরা কর্ম করতে চাই কি হবে? হুম, আমিনার দ্বারা বা কর্তৃক তাহা, এখানে দেখো পুরোটা সাধু ভাষা আছে, তাহলে দ্বারা না লিখে কর্তৃক লেখাটাই ভালো। এটা দ্বারা কর্তৃক যদি দিয়ে দুটা লাইনে সেম সেম থাকে, তাহলে বাক্যটা সাধু রূপে রয়েছে যেহেতু, একটু দেখবে হিসেব করে, সাধু রূপে আছে জন্য দ্বারার সাধু রূপ হলো কর্তৃক, আমিনা কর্তৃক। এটা আমিনার কর্তৃক তাহা জানা ছিল না। ওকে, তো ঠিক এভাবে আমরা পরিবর্তন করতে পারি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে। তাহলে আমরা তাহলে কর্তৃবাচ্য হিসেবে জানলাম কর্তার গুরুত্ব, কর্তার সঙ্গে শূন্য বিভক্তি থাকবে, শূন্য বিভক্তি থেকে সরাসরি কাজ সম্পাদন করবে। আর কর্মবাচ্যে আমরা দেখেছি, কর্মবাচ্যে রয়ের বিভক্তি থাকবে। এগুলোই কিন্তু বৈশিষ্ট্য, যদি প্রশ্ন আসে শুদ্ধ অশুদ্ধে এগুলোই আসবে বৈশিষ্ট্য হিসাবে, রয়ের বিভক্তি থাকবে এবং দ্বারা দিয়া একটা অনুসর্গ থাকবে। এই দুটা বৈশিষ্ট্যই কর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ভাববাচ্যের বৈশিষ্ট্য হিসাবে যদি আমরা বলি, ভাববাচ্যেরও ঠিক একইভাবে রয়ের বিভক্তি থাকবে এবং অনুসর্গ না থেকে সেখানে কাজের ভাবের গুরুত্ব থাকবে। এই দুইটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই তৈরি হচ্ছে আমাদের বাচ্য। বাচ্য বলতে আমি বলছি বাচন ভঙ্গি, ধরন। ঠিক এখানে আরো দুই তিনটা লাইন বাক্য পরিবর্তন করে অন্য কিছু বিষয় করে নিশ্চয়ই তোমরা এটা শিখে গেছো। আমি কনফিডেন্ট, আমি অনেকটাই ভরসাযোগ্য তোমাদের উপর। চলি যাও শহরে, কি বাক্যে আছে? চলি যাও শহরে। হুম, তুমি চলি যাও শহরে, যদি কর্তা লাগাই তুমি চলে যাও শহরে, তাই না? তাহলে এটা কর্তৃতে আছে। গুড, ঠিক। তাহলে এটাকে ভাববাচ্যে করলে কি করব আমি? এটাকে ভাববাচ্যে কি হবে? তুমিটা এখানে তোমার হয়ে যাবে যদি উচ্চ হয়। বেশ,
তোমার শহরে চলে যাওয়া হোক, বা এভাবে লেখা যায়, যেহেতু কবিতার লাইনের মতো করে আসে, চলে যাওয়া হোক শহরে। ওকে, চলে যাওয়া হোক শহরে। বেশ, তারপরে চলে যাই আর একটা বাক্যে। উম, একটা লাইন কোন নাটকের হতে পারে? মুইও যে মরছি, কোন নাটকের হতে পারে বলো? সেটা তার গুড। কোন বাচ্চা আছে এটা? মুইও যে মরছি। হুম, কর্ম বাচ্চে। মুইও যে মরছি, মুই মরছে, মুই মানে আমি, এটা আমি অর্থে ব্যবহার হয়েছে। ওকে, আমিও যে মরছি, কর্ত্রী হয়ে আছে। তো এটাকে ভাব বাচ্চা করলে কি হবে বলো? ওটা তো জোর দেওয়ার জন্য ব্যবহার হয়েছে। দেখো, এইটা একটু টেকনিক খাটাতে হবে। এখানে আমি, মুইটা আসলে আমি অর্থে ব্যবহার হয়েছে। মুই এখানে আমিটা আমার হিসাবে আমরা যখন লিখি, আমার, ও আছে লাগানো, তো লাগিয়ে দিয়েছি আমারও। আমারওটা তুচ্ছার্থে আমরা বলতে পারি মোরও, মানে কথ্য রূপে মোরও। হ্যাঁ, মোর ও যে মোরা হচ্ছে। ওকে, ঠিক এভাবে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করবে, সঠিক বাক্যটা বেরিয়ে আসবে। এখানে কথ্য রূপগুলো হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সেগুলো এইভাবে চলিত রূপ ব্যবহার করে বের করে বাক্যটাকে সঠিক করার চেষ্টা করবে। বেশ, আরেকটা বলি। কি পাচ্ছ না? হ্যাঁ, এই যে এটা একটু ঘুরিয়ে দিয়েছে, যেমন মুইও যে মরছি, এখানে মুই কথ্য রূপটা ব্যবহার করা হয়েছে। তো কথ্য রূপে যদি বুঝতে না পারো, অল্প দেখে নেবে এখানে কথ্য রূপটার চলিত রূপ কি আছে। মুইও আমি, তো আমিও যে মরছি বা আমিও যে মরছি, এটার সঠিক মানে যদি চলিত রূপটা করি, এরকম হবে আমিও যে মরছি। এইটা হচ্ছে চলিত রূপ। তাহলে এটা চলিত রূপটাকে আমি যদি পরিবর্তন করি, তোমার ভাব বাচ্চে, তাহলে আমারও, হুম, আমারও র বিভক্তি লাগিয়ে দিয়েছি, আমারও যে মোরা, এই যে মোরা হচ্ছে। ওকে, এভাবে বানানোর পরে দেখা যায় আমারওর পরিবর্তে তুচ্ছ, আমারের যে তুচ্ছ হচ্ছে মোর, ও তো লাগানোই আছে। তারপরে যে বাকি অংশটুকু যেরকম করে আছে সেটা লাগিয়ে দিলেও হবে। এই কারণেই তো আমি লাইনগুলো দেওয়ার চেষ্টা করছি, এগুলো একটু ব্যতিক্রমী লাইন। ওকে, দেখো, বলো, বলো, বলো। পরীক্ষাতে এটাই বলছি, যেরকম এই লাইনটা থাকলো, এই লাইনটার পরে অপশন দিল এরকম করে, দিল আমারও যে মোড়া হচ্ছে, মোরও যে মোড়া হচ্ছে, আরো দুইটা লাইন দেওয়া হলো, তার মধ্যে একটাকে নির্বাচন করতে হবে। ওকে, করাই থাকবে। যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন, করাই থাকবে, শুধু একটু বুঝে সঠিকটাকে নির্বাচন করতে হবে। সাধু চলিত, হ্যাঁ, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। সাধু চলিতের ওখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। ওখানে কেউ মানে কেউ বুঝিয়েও দেবে না এটা সাধু আছে এটা চলিত আছে, কিন্তু মনে রাখতে হবে এইটার মতো যে আমি এতক্ষণে বোঝালাম, এখানে কথ্য রূপে আছে, অতএব উত্তরটা কথ্য রূপে দিবে। অর্থাৎ এই বাক্যটার অর্থ, এই বাক্যটা বা এই বাক্যটার বা পরিবর্তন এই বাক্যটাও সঠিক, অর্থ একই, কিন্তু এটা আছে কথ্য রূপে আছে, এটা চলিত রূপে আছে। তাহলে কথ্য রূপের সঙ্গে চলিত রূপ মেলানো সম্ভব নয়। দুইটা রূপ মিলিয়ে দিলে এটাকে আমরা গুরুচণ্ডালী দোষ বলে থাকি সাধারণত। এই গুরুচণ্ডালী দোষে যাওয়া উচিত না। যদি কথ্য রূপে প্রশ্ন আসে, কথ্য রূপেরই অপশন পাবে, সেখানে আশা করা যায় এটা ব্যতিক্রম করবে না তারা। সেই কথ্য রূপের
অপশনটাই সঠিক 100% এটি উত্তর হবে। এটাও উত্তর হয় ঠিকই, কিন্তু এটা সেভাবে এটার থেকে একেবারেই অর্ধেক শতাংশে আছে। ওকে, এই অপশনটা যদি থাকে তাহলে কথ্যরূপের উত্তর কথ্যরূপেই দিতে হবে, চলিত রূপটা দেওয়া যাবে না, তাহলে সঠিক হবে না। এইটুকুই বলা, মানে বোঝানোর জন্য লাইনগুলো এইভাবে ব্যবহার করছে। অর্থাৎ কোনো প্রশ্ন যদি সাধুতে দেওয়া থাকে তাহলে তার উত্তর সাধুতেই দিতে লাগবে, ফার্স্ট প্রায়োরিটি সেই সাধুতেই খুঁজতে লাগবে। যদি না থাকে ওটা, তখন একটু পরিবর্তন করা যেতে পারে, বা চলিত রূপটা চলিত রূপটাতে আমরা উত্তর দিতে পারবো। ঠিক একইভাবে কথ্য রূপে যদি প্রশ্ন থাকে সেই কথ্য রূপেই উত্তর দেওয়ার চেষ্টা করবে, চলিত রূপে যদি থাকে তাহলে চলিত রূপেই দেওয়ার চেষ্টা করবে, তবেই উত্তরটা একেবারেই 100% সেটা পরিপূর্ণতা লাভ করবে। ওকে, বেশ, মানে এগুলোই কনফিউশন করায়, এই রকম ধরনের প্রশ্নই উত্তরেই সাধারণত দিয়ে রাখে। এই কারণে আমি সাধু, চলিত, কথ্য সবগুলোই তোমাদের দিয়ে দেখানোর চেষ্টা করছি। আরেকটা বাক্য বলছি, নির্ভয়ে দাঁড়াক। নির্ভয়ে দাঁড়াক কি বাক্যে আছে? সে নির্ভয়ে দাঁড়াক যদি উজ্জ্ব হয়ে থাকে, তাহলে এটা কর্তৃতেই আছে, এটা ভাব বাচ্চে কি হবে? হুম, সেটা আসলে তার হয়ে গেল, র বিভক্তি এসে গেল, যদিও এগুলো উজ্জ্ব আছে, তাহলে তার নির্ভয়ে দাঁড়ানো হোক, তার নির্ভয়ে। বাহ, তাহলে ধরতে পেরেছো? আশা করি সমস্যা হচ্ছে না এখন। আচ্ছা, একটু যদি দেখি, অনেক টাকা, অনেক টাকা কামিয়েছিল, কামিয়েছিল কি বাক্যে আছে? অনেক টাকা কামিয়েছিল, কর্তৃবাচ্যে আছে। বেশ, সে অনেক টাকা কামিয়েছিল, বা তিনি অনেক টাকা কামিয়েছিলেন করে দিলে হলো। বেশ, তো এটা যদি আমি কর্মবাচ্যে করতে বলি এখন, আচ্ছা সে যদি হয় তাহলে তার, গুড, তার দ্বারা অনেক টাকা কামানো, কামানো কি হবে? কামানো হয়েছিল। আচ্ছা আমি যদি এখানে বলি হয়েছিল, আমি কনফিউশনের দিকগুলো দেখানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে দেখবে। প্রশ্নে যদি এরকম আসে, দিয়ে আসলে হ্যাঁ আমি সঠিক উত্তর দিয়ে এসেছি কনফিডেন্টলি, কিন্তু পরে দেখা গেল নাম্বার পাওয়া যাচ্ছে না, কেন নাম্বার পাওয়া যাবে না সেটা একটু বোঝার চেষ্টা করো। এখানে আমি লিখেছিলাম এখানে অনেক টাকা কামিয়েছিল, আর এখানে যদি লিখি তার দ্বারা, এগুলো লিখে দিলাম আপাতত, তার দ্বারা অনেক টাকা কামানো, কামানো হয়েছিল, আর একটাতে লিখে দিলাম হইয়া ছিল। দেখো দুইটাই কিন্তু একেবারে সঠিক সঠিক লাগবে, কনফিউশন করে দিল এই লাইনটাতে। তার দ্বারা অনেক টাকা কামানো হয়েছিল, তার দ্বারা অনেক টাকা কামানো হইয়াছিল, এই দুইটার মধ্যে কোনটা সঠিক হবে? হয়েছিল। আমরা যদি দেখি এই ক্রিয়াটাকে দেখব, কামিয়েছিল, কামিয়েছিল এটা আসলে সাধুতে আছে না চলিততে আছে? কামিয়েছিল, সঠিক চলিততে আছে। এই কারণে যে চলিত রূপটা আমরা হয়েছিল ব্যবহার, হ্যাঁ এইটাই বোঝানোর চেষ্টা করছি। কিন্তু হইয়াছিল যখন আছে এটাও কিন্তু আমরা গোল করে দিয়ে আসতে পারি। মানে অনেক কম সময়ের মধ্যে উত্তর দিতে হয় এতগুলো প্রশ্ন,
সেটা আমাদের অস্থিরতায় হোক বা সময়ের তাড়াতেই হোক, আমরা সাধারণত অতটা গুরুত্ব না দিয়ে দিয়ে দিই। হ্যাঁ, শুধু তোমাদের কেন, অনেক বার পরীক্ষা দিয়েও অনেকেরই এই সব ভুলগুলো হয়ে থাকে। বের হয়ে আসার পরে দেখা গেল যে ইস রে, এটা দেওয়া দরকার ছিল। এইটা একটু সচেতনভাবে দেখতে হবে। এই ধরনের প্রশ্নগুলি সাধারণত সাজানোর চেষ্টা করে থাকে ওরা, কনফিউশন করানোর জন্য। ওকে, বেশ। ওটা তো উজ্জ্বল আছে, এটা যে নিজের মতো খুশি মতো করে বাক্যটা গঠন করে নিতে পারো, যেগুলো উজ্জ্বলতে আছে। হুম, এখানে যে উজ্জ্বল আছে, এগুলো বোঝার জন্য শুধু ব্যবহার করছি। তিনি অনেক টাকা কামিয়েছিলেন হয়ে যেত তিনি ব্যবহার করলে, কারণ এখানে সম্মান অর্থে যদি আমরা ব্যবহার করতাম তাহলে ছিলেন হতো, হয় না? আমরা তিনি অনেক টাকা কামিয়েছিলেন বলতাম, তিনি অনেক টাকা কামিয়েছিল। এটাও যখন বলছি, সে- হ্যাঁ, পুরো বাক্যটা বলার সময় আমরা যেভাবে বলে থাকি সেটাকে একটু ধ্যান দিবে। যে আমি সম্মানীয় ব্যক্তিদেরকে কিভাবে ব্যবহার করি, আর তুচ্ছার্থে কিভাবে ব্যবহার করে থাকি, তাহলে এগুলো বেরিয়ে আসবে। এগুলো সাধারণত আমরা বোঝার জন্যই ব্যবহার করছি। এই যে কর্মবাচ্য তৈরি করার জন্য আমি সেটা ব্যবহার করলাম, তো সেটাকে তার বানিয়ে দিলাম, তারপরে দ্বারা ব্যবহার করলো, তাতে বাক্যটা পরিপূর্ণতা লাভ করছে, বুঝতে সুবিধা হবে। ওকে, এইটা ততটা ফ্যাক্টর নয়, এটা আমাদের বুঝতে, বোঝার জন্য এগুলো ব্যবহার করতে হবে, সেখানে নাও থাকতে, মানে না থাকার সম্ভাবনাই বেশি। ওকে, বেশ। আমি আর একটা অন্য রকম দেওয়ার চেষ্টা করছি। কোথা হইতে, কোথা হইতে কি দিই? হ্যাঁ হ্যাঁ, আসিয়াছে দিই। আসিয়াছে, কি বাচ্চা আছে? কোথা হইতে আসিয়াছে, কোথা হইতে আসিয়াছে, আসিয়াছে। আচ্ছা, একটু দাঁড়াও, অল্প একটু চেঞ্জ করি। আসিয়া, আসিয়াছ লিখি, কি হবে? কোথা হইতে আসিয়াছ, কি বাচ্চা আছে? গুড, কর্তৃবাচ্যে। কোথা হইতে আসিয়াছ, বেশ। কর্তৃবাচ্য যদি হয়, এটাকে আমরা ভাববাচ্যে করতে চাই, কি হবে? কোথা, এই যে ভুলটা করে ফেললে, থেকে কেন ব্যবহার করব? হ্যাঁ, কোথা হইতে আসা হইয়াছে, এটা ব্যবহার করব। এখানে থেকে ব্যবহার করব না, থেকে ব্যবহার করলেই ভুল হবে। হইতেই ব্যবহার করতে হবে, থেকে এটা তো চলিত রূপে এসে গেল না। হইতে, হইতের পরিবর্তে তো থেকে চলিতের ব্যবহার করা হয়ে থাকে, এটা সাধু রূপে ব্যবহার করা হয়ে থাকে, এটা চলিত রূপে, তো এটা সাধু আছে, সাধুটাই আমাকে এখানে ব্যবহার করতে হবে। এখানে কোথা হইতেই স্পষ্ট ভাবে ব্যবহার করতে হবে, কোথা হইতে আসা হইয়াছে। ওকে, তো ঠিক একইভাবে যদি আরেকটা অপশন থাকে, কোথা থেকে আসা হইয়াছে, এটাও যদি থাকে তাহলে এটা ভুল হবে, কারণ এখানে থেকে আছে, এটা চলিত রূপ, পুরো বাক্যটা তো একটা সাধু রূপের বাক্য। অতএব উত্তরটা সাধুতে দেওয়াতে, এইটাই এতক্ষণ থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, না হলে তো এগুলো সহজ। যে এই কনফিউশন গুলো দিয়ে থাকে, আমরা অস্থিরতার কারণে বা সময়ের তাড়ার কারণে ফটাফট দিয়ে থেকে, থেকেটা দেখে ফেলেছি, এটার সঙ্গে পরিচয় বেশি, এটাই দিয়ে এসে চলে আসি, তখন এটাই ভুল হয়ে যায়। ওকে, কর্ম তো দ্বারা দিয়া থেকে যখন হবে, এখানে কর্তৃক হয়ে যাবে। কোথা কর্তৃক আসা হইয়াছে, এইভাবে তো হয় না, আবার ভুল করলে। তো এখানে কর্তা থাকছে, কর্তার পরে সেখানে দ্বারা দিয়া কর্তৃক থাকবে, কিন্তু অল্পতেই আবার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকম করে হবে। অল্পতেই ভুল করছো কেন আবার? হ্যাঁ, ওখানে সাধু ভাষায় তোমার, তোমা দুটাই, সাধারণত তোমারটাও ব্যবহার করা যায়, তোমা দিগের এরকম ব্যবহার হয়ে থাকে যদি তোমার বহু বচনে হয়ে থাকে।
আচ্ছা, আমি কর্মবাচ্যে একটা দেওয়ার চেষ্টা করছি তাহলে। এই তো অল্পের কারণে ভুল হয়ে যাচ্ছে। উম, শিশুটিকে আজ কোথাও দেখছি না। শিশুটিকে আজ কোথাও দেখছি না, এটা কোন বাক্যে আছে? কি বাক্যে? হ্যাঁ, কর্তৃবাচ্য আছে। দেখো এখানে আমি দিতে পারি, আমি শিশুটিকে আজ কোথাও দেখছি না। একদম। আমি যদি উজ্জ্ব আছে, আমি উজ্জ্ব দেওয়ার উজ্জ্ব কর্তা দেওয়ারই সবসময় চেষ্টা করছি, কারণ উজ্জ্ব দিলে একটু বেশি কনফিউশন হয়, আর যদি থেকেই যায় কর্তা তাহলে খুব সহজ মনে হয়। সেটা সাধারণত তত সহজে না দেওয়ার সম্ভাবনাই বেশি সহজ। তো এখানে এই বাক্যটিকে আমি কর্ম করতে চাই। আচ্ছা, ধরে নাও এটা আমিটা আছে এখানে, কি হবে? কর্তাটা আছে, আমি শিশুটিকে আজ কোথাও দেখছি না। তাহলে বৈশিষ্ট্য দুইটা, এই যে কর্তাটা আছে, কর্তাটার সঙ্গে র এর বিভক্তি যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। আমার হ্যাঁ ঠিক, দেখা যাচ্ছে না বা হচ্ছে নাও ব্যবহার করা যায়। আমার দ্বারা শিশুটিকে আজ কোথাও দেখা হচ্ছে না বা দেখা যাচ্ছে না, এরকম। আচ্ছা, দেখা হচ্ছে না লিখে দিলাম, হচ্ছে না, এটা হলো। এবার এই কর্তা উজ্জ্ব আছে, বাকিগুলোকে উজ্জ্ব করে দিই, বাস বাকি অংশটা উত্তর হয়ে গেল। এইটুকু আমি বারবার দেওয়ার চেষ্টা করছি, যদি কর্তা উজ্জ্ব থাকে তাহলে কর্তা এরকম একটা ভেবে বাক্যটা তৈরি করে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ অনেক সময় ভাববাচ্যের সঙ্গে মিলিয়ে যায় কর্ম, তখন মানে প্রায় একই রকম মনে হয়, তখন এইভাবে করলে একদম সঠিকটা বেছে নিতে সুবিধা হবে। তো এইখানে যদি আমি আরেকটু বলি, শিশুটিকে আজ কোথাও, মানে এটা কি বলে, সে সাধু ভাষায় যদি ব্যবহার করে, দেখ দেখ কি দেখছি না, আর সাধু কি হবে বলো তো রূপ? দেখিতেছি না। তাহলে ঠিক একইভাবে এইখানে আমার দ্বারা বা আমা দ্বারা, হ্যাঁ, সংস্কৃতের ওটা সেভাবে ব্যবহার হয় না সম্বন্ধতে, তো আমা দ্বারা না লিখে এখানে তখন কর্তৃক লিখতে লাগবে। আমা কর্তৃক শিশুটিকে আজ কোথাও, কি হবে? হুম, এই হুম, দেখা হইতেছে না, বেশ, এই তো বুঝে। কিন্তু এখানে আজ যখন হবে তখন, দাঁড়াও লিখেই দিই পুরো লাইনটা, শিশুটিকে অদ্য কোথাও, একেবারে পুরো কি, দেখিতেছি না। তাহলে ঠিক একইভাবে আমরা লিখবো, আমা দ্বারা না লিখে আমা কর্তৃক শিশুটিকে অদ্য কোথাও দেখা কি যাচ্ছে না, যাইতেছে না, হুম, দেখা হইতেছে না, এইভাবে ব্যবহার করে দিতে পারি। তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছো? বোঝা গেছে পার্থক্য? বেশ, এবার একটু অন্য আরেকটা দিই। আহ, আশা করি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হুম, কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি। আমার খাওয়া দাওয়া হয়নি। কি প্রত্যেকের খাওয়া দাওয়া হয়েছে কি? বেশ, ঠিক আছে, ক্লাসের শেষে সবাই মিলে খেয়ে নেব। আচ্ছা, তো এখানে কি বাচ্চা আছে, এটা আমার খাওয়া দাওয়া হয়নি, কর্ম বাচ্চে, বলো। হুম, দ্বারাটা উজ্জ্ব আছে। কর্ম হবে না ভাব হবে, একটু ধরার চেষ্টা করো। এই যে একটু আগে কনফিউশনের কথা বললাম, কর্মের সঙ্গে ভাব।
আমার খাওয়া দাওয়া হয়নি। আমার খাওয়া দাওয়ার উপরে এই জোরটা দিয়েছি বেশি। আমি যাচ্ছি মানে তোমাদের ক্লাস করানোর জন্য, আমি খাওয়া দাওয়া করতে পারিনি। তো অতএব এটা ভাবটার উপরে বেশি গুরুত্ব পড়েছে, তাই তো? তাহলে এটা আমাদের ভাব বাচ্য হলো। তো এইটাকে কর্তৃবাচ্য করলে কি হবে? প্রায় বলেই দিলাম কিন্তু, বলো। হ্যাঁ, আমি খাইনি ডিরেক্ট বলছো কেন? এখানে শব্দ তো আছে, খাওয়ার সঙ্গে দেওয়া। আমার খাওয়া হয়নি আবার বলে, আমি। ইয়েস। হ্যাঁ, খাওয়া দাওয়া করিনি, এটা হবে। দেখো তো এখানে পরিবর্তনটা কি হলো, রটাকে এখানে তুলে দিয়েছি। হুম। আর এখানে খাওয়া দাওয়াকে ডাইরেক্ট ছোট করে দিচ্ছ কেন? খাওয়ার সঙ্গে দাওয়া আছে। এটা এই অনুকার জাতীয় শব্দগুলো, যেগুলো একটার সঙ্গে আরেকটা অনর্থক ভাবে লেগে থাকে, চায়ের সঙ্গে টা হয়ে থাকে। হ্যাঁ, সেই শব্দগুলো ব্যবহার না করলে তো আবার বাক্যটা পরিপূর্ণতা লাভ করবে না, সেটার সঙ্গে মিলবে না। সেটাকেও একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ, আরেকটা লিখি। সকাল হইতে, সকাল হইতে উম, দেখিতাম দিলাম। আচ্ছা, সকাল হইতে দেখিতাম কি বাক্যে আছে? হুম, ঠিক, কর্তৃ। আমি সকাল হইতে দেখিতাম। আচ্ছা, এটাকে যদি, হ্যাঁ উজ্জ্ব আছে, কর্তা উজ্জ্ব আছে। এটাকে আমরা যদি ভাব বাচ্যে করি কি হবে? হুম, বলো। দেখা হইতো। আচ্ছা, সকাল হইতে দেখিতাম। আরেকবার বলতো, কি বলতে চাইছি? সকাল হইতে, বাকি অংশটা বল। হ্যাঁ, দেখা হইতো, ঠিক আছে, গুড। মানে আমার সকাল হইতে দেখা হইতো, এখানে আমি সকাল হইতে দেখিতাম। ওকে, বেশ, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা হয়তো টেনশন করছো, বাচ্চ পড়ায় নেই। বাচ্চ মনে হয় বিশাল কঠিন জিনিস। কিচ্ছু কঠিন জিনিস নয়, একেবারেই সহজ সরল। বলো। কোনটা কর্মবাচ্য করে দেবো? এটা বাক্য কি এটা? কর্ম যদি করি তো কি, এখানে ঠিক একইভাবে আমার দ্বারাটা উজ্জ আছে। আমার দ্বারা সকাল হইতে দেখা হইতো, একই ধরনের সরি, হ্যাঁ, গুড, ঠিক ধরতে পেরেছো, আমা কর্তৃক। এটা যেহেতু সাধুতে রয়েছে, সবসময় দেখবে থাকাটা, থাকাটা এই ভাববাচ্যের সঙ্গে তোমার কর্মবাচ্যে প্রায় একই ধরনের হবে। সেখানে দ্বারা দিয়া কর্তৃকটা যদি না থাকে, তাহলে সেই কর্মটাতে বেশি গুরুত্ব পায় না, সেই ধরনের প্রশ্ন থাকবে না। ওকে। আচ্ছা, দাঁড়াও, তাহলে আরেকটা করে। গান শুনলেন, কোন বাক্যে আছে? গান শুনলেন, কর্তৃতে আছে। গান শুনলেন, আপনি কি গান শুনলেন? তো প্রশ্ন যেহেতু দিয়েছে, তাহলে আপনি কি, এটা উজ্জ্ব আছে। আপনি কি গান শুনলেন? তাহলে এটাকে আমরা ভাববাচ্যে কি হবে? গান কি শোনা হলো, এখানে তো কি তো নাই। প্রশ্ন আছে, হ্যাঁ, ওই রকম করেই করতে হবে। গান শোনা হলো, হ্যাঁ, গুড। গান শোনা হলো, এইভাবে তৈরি করতে লাগবে। ওকে, প্রশ্ন চিহ্ন। হ্যাঁ, কি যোগ করলে কি হবে, যে আপনি এখানে লিখে দিয়েছি না, আপনি কি, সরি, আপনি কি, এটা নয়, আপনি কি গান শুনলেন, এটাই আপনার দ্বারা এখানে রয়েছে, আপনার দ্বারা কি, সরি আবার বলি, আপনার দ্বারা কি, এই যে এই অংশটা উজ্জ্বই থেকে গেল। সরি 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 সরি, ভুল বলেছে, আপনার 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 শুধু, না না, শুধু আপনার হবে, কর্মবাচ্য হয়ে যাবে শুধু। ইয়া আপনার হবে, আপনার গান শোনা হলো। ওকে,
এটাকে জোর দেওয়া হলো। সবসময় মনে রাখবে কোশ্চেন চিহ্ন যদি এখানে থাকে, এখানেও উত্তরে কোশ্চেন চিহ্নটাকে খুঁজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে যদি বিস্ময়বোধক চিহ্নগুলো থাকে, এটাতেও বিস্ময়বোধক চিহ্ন হিসেবে বের করেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ প্রশ্নে যে ভঙ্গিতে বলা হয়েছে, যে বাক্যটা ব্যবহার করা হয়েছে, যে ভঙ্গিটাকে অনুসরণ করা হয়েছে, ওই ভঙ্গিতেই অর্থটা রাখার চেষ্টা করবে। ওকে, তাহলে এই যে ভাব প্রকাশে যে মানে আবেগ অনুভূতি প্রকাশ করা হয়েছে, সেগুলো যাতে উত্তরটাতেও থেকে যায়, এগুলো একটু অনুসরণ করার চেষ্টা করবে। যখন উত্তর দেবে সেগুলো সচেতনভাবে দেখে দেওয়ার একটা ব্যবস্থা করবে। ওকে, মানে আমি তোমাদের শুধু ব্যতিক্রম জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করছি। আহ, তুমি কখন এলে, তুমি কখন এলে, খুবই সহজ। কখন এলে প্রশ্নবোধক আছে, এটা বোঝাই যাচ্ছে, একেবারে কর্তৃবাচ্যে আছে, ভাববাচ্যে কি হবে? তুমিটা তোমার হয়ে গেল, তোমার কখন আসা হলো, কোশ্চেন চিহ্ন দিতেই লাগবে। হ্যাঁ, এখানে তো দেওয়াই আছে যেহেতু, তাহলে আমাদের এখানে দিতেই লাগবে, এটা থাকবেই। আর ওখানে দেওয়া নেই, এই কারণে ওখানে আমরা দিতে পারলাম না। এখানে দেওয়া নেই, এখানে উজ্জ্ব আছে, দেওয়া নেই। ওকে, এখানে দেওয়া আছে, তাই আমাদেরকে দিতেই হবে, উত্তর খুঁজে এখানে বের করতেই হবে। আচ্ছা দেখি তো আরেকটা ব্যতিক্রমী দিয়ে রাখি। কি আহ আচ্ছা, কাউকে আমরা আপ্যায়ন করলাম এরকম, আসুন, আসুন, বসুন, কি বাচ্চা আছে বলো তো দেখি। হুম, কর্তৃ বাচ্চা আছে, আসুন বসুন, এটা ভাব বাচ্চা করো তো দেখি। বাহ, গুড, ঠিক আছে। অনেক কঠিন মনে হলেও সহজ হয়ে গেছে। আসা হোক, বসা হোক। এমনি মুখে মুখে বলছি, নিমাই বাবু চুপ করিয়া রহিলেন, উত্তর কি হবে? ইয়া কর্মবাচ্য করো তো দেখি, নিমাই বাবু চুপ করিয়া রহিলেন। কি করে দাঁড়া হবে ওখানে? আবারও বললাম, নিমাই বাবু চুপ করিয়া রহিলেন। হ্যাঁ, কর্তৃক হবে। নিমাই, নীরব, নীরব লিখলেও অসুবিধা নেই তেমনটা, কিন্তু চুপ করিয়া লিখলেও হয়ে যাবে। চুপ শব্দটা তো আলাদাভাবে আছে, করিয়াটা তো লাগানোই আছে। নিমাই বাবু কর্তৃক চুপ করিয়া থাকা হইল। বেশি ভালো লাগছে ঠিকই, কিন্তু চলিত রূপে আমরা দ্বারাই ব্যবহার করে থাকি, কর্তৃক নয়। সাধু রূপে কর্তৃক করি। সাধু তো এটা জ্ঞানীদের ভাষা, সৌজন্য অর্থে, সম্মানার্থে বেশি ব্যবহার করা হয়েছিল তখন, পাণ্ডিত্য প্রকাশে। তো এখন তো সরলীকরণ করা হয়েছে। আশা করি মোটামুটি তাহলে ক্লিয়ার হয়েছে। আমি যতগুলো ব্যতিক্রমী মানে দেখে রেখেছি, প্রায় কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, তো আরেকটা করে দেখি, দেখি তো। না, দিইনি আজকে, আমি আসলে অন্য একটা কম্পিউটারে আজকে টাইপ করেছিলাম, উইন্ডোজ 11-এ। তো নতুন এটা আপডেট করতে গিয়ে আমার মাথাতে কিছুটা ঢুকছে না, পিডিএফটা খোলাতে পারছি না, মানে ওপেন হচ্ছে না আমাদের এই সব উইন্ডোজে। তো আমি মোটামুটি 11টা 12টার দিকে দিয়ে দেবো, দেখছি, শেয়ার করে দেবো, শেয়ার করে দিবে তোমাদের। ওকে, আচ্ছা, যদি আর একটু একটা ব্যতিক্রমী লিখে রাখছিলাম, আমি এটা বের করি, তারপরে অন্য টপিকে যাই। দাঁড়াও, দেখি কতটা সম্ভব। হুম, কাদের দিয়ে খবর, কাদের দিয়ে খবর দেওয়া হলো, দেওয়া হলো, প্রশ্নবোধক চিহ্ন আছে, কি বাক্য আছে এটা বলো তো? কাদের দিয়ে খবর দেওয়া হলো, পাও, ঠিক আছে, বেশ। যদি আমি এটা কর্তৃতে করতে বলি কি হবে?
কে খবর দিল? কাদের? কাদের? এটা কে যদি লিখি, না কারা, কোনটা হবে? কারা খবর দিল? বলো। আমি এটার জন্যই বলেছি তোমাদের, কে খবর দিল এটা হবে না, কারা খবর দিল এটা হবে, বলো। এটাতে বহু বচন আছে তাই না? তাহলে কে তো এক বচন। তো তাহলে কাদের দিয়ে খবর দেওয়া হলো? হ্যাঁ, একদম সহজভাবে বলে দিই। এখানে যদি আমি কর্তার সঙ্গে তার অবলম্বনটা লাগিয়ে দিই, যে তাদের কাদের দ্বারা যদি এখানে লিখে দিই, ওকে। এই দ্বারাটা সাধারণত অবলম্বন অর্থে, যেমন আমরা কারক করতে গিয়ে করণ কারকের সময় দ্বারা দিয়া কর্তৃক লাগিয়ে থাকি, হয় না? হুম। ওখানে কি হয়, কর্তা তার কর্ম কোনো কিছু অবলম্বন দিয়ে সম্পাদন করে, তাই না? এই অবলম্বনের জায়গাটা যদি বোঝায় তাহলে দ্বারা দিয়া কর্তৃকটা ব্যবহার হয়ে থাকে। সাধারণত কর্মবাচ্যে যে ব্যবহার হয়ে থাকে, ভঙ্গি স্টাইলটা বা শৈলীটা বা ধরনটা, সেখানে দ্বারা দিয়া কর্তৃক উল্লেখ থাকবেই, এটা থাকতেই লাগে। উল্লেখ ছাড়া বাক্যটি আসলে সম্পূর্ণতা লাভ করতে পারে না, কারণ দ্বারা দিয়া কর্তৃক দিয়েই তো কর্মটাকে বোঝানো হচ্ছে। তো দেখো, কাদের দিয়ে খবর দেওয়া হলো, কাদের দিয়ে খবর দেওয়া হলো। ও আচ্ছা আচ্ছা, এটার জন্য বলছো। আমি যেটা বোঝাতে চেয়েছি আগেরটা, যে যদি এইখানে উজ্জ থাকে, ওকে, যেটা ভাব বাচ্চে অলরেডি দেওয়া হলো, এই ভাব বাচ্চে যখন দেওয়া হচ্ছে ওখানে যদি দ্বারা দিয়া কর্তৃক না থাকে তাহলে ওটা অবশ্যই অবশ্যই ভাব বাচ্চে হবে, ওকে। তো এখানে কাদের দিয়ে খবর দেওয়া হলো, এটা তোমরা বললে ভাব বাচ্চে, দ্বারা দিয়ে আছে, সত্যি এটা আমিও ভুল করলাম, তাহলে এটা কর্মবাচ্যই হবে। গুড, যাক আইডেন্টিফাই করতে পেরেছো। কাদের দিয়ে, এটা হচ্ছে আসলে কর্তা, যাক অনেকটা ধরতে পেরেছো। যে কাদের হলো কর্তা, যদি কর্তা হয় কর্তার সঙ্গে দিয়ে অনুসর্গ আছেই, দ্বারা দিয়ে থেকে হইতে খবর দেওয়া হলো, ওকে। এইখানে মনে রাখবে, যদি দিয়ে অনুসর্গটা বা দ্বারা দিয়ে কর্তৃকগুলো না থাকে, তোমার উজ্জ থাকে, ওটাকে ভাববাচ্য ধরেই নেবে, কারণ ওই অবলম্বনটুকু না হলে তার কর্মটাকে গুরুত্ব দেওয়া তেমনটা বোঝায় না, গুরুত্ব বা প্রাধান্য পায় না, ঠিক আছে? তো এখানে একেবারেই দেওয়া আছে, এটা আসলে ভাববাচ্য হবে না। সরি, আমিও ভুল করেছি, গুরুত্ব দিইনি। এইভাবেই ভুলগুলো হয়ে থাকে, এই জন্য সচেতনভাবেই দেখতে হবে, ওকে। তাহলে এখানে আমরা, আমি যেটা বিশেষ করে দেখাতে চেয়েছি, যে এইখানে যেমন কাদের আছে, বহু বচনে আছে, আমরা প্রত্যেকেই প্রায় বলে ফেলেছি কে দিয়ে। কে আসলে এক বচন হয়েছে, সেটা ভাব কর্তাটাকে পরিপূর্ণতা দান করছে না, অতএব এখানে কারা হবে, ওকে। এইভাবেও দেখে কিন্তু উত্তরগুলি দেওয়ার চেষ্টা করতে হবে। বেশ, আচ্ছা, মোটামুটি তাহলে বাচ্য আমরা শেষ করে ফেললাম। তাহলে বাচ্চ থেকে কারোর আর কোনো প্রশ্ন বা কিছু যদি জানার থাকে তাহলে বলো। বাক্য ভালো বলে, এতদিন যতগুলো পড়ে এসেছি তার থেকে কারক, ক্রিয়া, কাল, সাধুচলিত, কথ্য লেখ্য, এগুলো সবগুলোই একটা স্বাভাবিক ধারণা রাখতে লাগবে। এই স্বাভাবিক ধারণার উপর ভিত্তি করেই তো আমরা কথোপকথন করে থাকি, তাই না? এই কথোপকথনের ভঙ্গিটাকেই তো বাচ্য বলি। তো অতএব কারকের কথা তো বলছি, যখন কর্তৃ থেকে কর্মে যাচ্ছে, কর্ম থেকে ভাবে যাচ্ছে, ওখানে র এর বিভক্তি হচ্ছে, তার জন্য ক্রিয়াটাতে আমরা বুঝতে পারছি ওখানে কোন সাধু রূপে আছে না চলিত রূপে আছে। কালের ক্ষেত্রেও তখন একটু গুরুত্ব দিতে হবে, কোন কালে ব্যবহার হচ্ছে,
সাধু চলিত রূপ তো আমি বললামই, কথ্য লেখ্যও বললাম, তেমনি সেজ জ্যোতি চিহ্নের কোথাও বলেছি। সেজ জ্যোতি চিহ্নগুলো যেভাবে আছে সেভাবে সেই রূপেই উত্তরেও ব্যবহার করতে হবে। ওকে, মোটামুটি গ্রামারের একটা স্বাভাবিক জ্ঞান থাকলেই হয়ে যাবে। আমরা আশা করি ক্লিয়ার, মানে একটা জ্ঞান আছে, আমরা সেটা পারবো করতে। ঠিক আছে। চলো একটু বলি এখানে। বলো বলো বলো, কি বলতে চাইছো? হ্যাঁ, বাচ্চা শেষ। মানে যতটুকু বুঝিয়েছি বুঝেছো তো, মাথায় ঢুকেছে তো? মাঝে মধ্যে। আচ্ছা, আমি ওই ইয়েটাতে, মানে পিডিএফটাতে শেষের দিকে প্রায় 28-29টার মতো রেখেছি, এরকম ব্যতিক্রম ব্যতিক্রম। ওগুলো একটু দেখে নেবে, প্র্যাকটিসটা করে নিলে এইটুকু সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, বলো। কি 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 বললে? রিপিট করো একবার, বুঝতে পারিনি, শুনতে পাইনি। ও আচ্ছা, কথ্য রূপটা। হ্যাঁ হ্যাঁ, মুইও যে মুচ্ছি, এটা কথ্য রূপে ছিল। হয়ে গেল, হ্যাঁ। এটাতে দেখো, মুইও যে মুচ্ছি, মুইও যে মুচ্ছি, শেষ। মোরা হচ্ছে হলে তো ভাব বাচ্চে চলে, মরছি বলতে আমি সরাসরি, আমিও যে মরছি, মানে কর্তা আমি যে আছে সে সরাসরি কাজটা করে ফেলছে। ওকে, তো অতএব এটা কর্তৃকারকে আছে। মরণ হচ্ছে, মোরও মরণ হচ্ছে, হ্যাঁ এটাও ব্যবহার করা যায়, মোরা হচ্ছে এটাও ব্যবহার হয়। এইখানে দেখো, আবার বলি, দাঁড়াও লিখি লিখি, এক মিনিট। মুইও, মুইও যে মরছি, এটা মনে রেখো কর্তৃতে আছে, কিসে আছে, কথ্যতে আছে। ওকে, এইটাকে যদি আমরা যেরকম আগেরটাতে করেছি মোরও, এটাও কথ্য রূপে করেছি। মোর ও যে মোরা হচ্ছে, এইখানে যদি মরণ শব্দটাকে লাগিয়ে দিই, আহ কি, মরণ, এই মরণ শব্দটা সাধারণত লেখ্য রূপে বেশি ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, এবং এটা চলিত রূপ হিসাবেই বেশি প্রাধান্য পায়। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা যেহেতু কথ্য রূপে আছে, এটাও কথ্য রূপে প্রাধান্য পাচ্ছে বেশি, সেই জায়গায় আমরা এটাকেই প্রাধান্য দেব। যেমনটা এখানে মোড়া শব্দটাও যেমন ব্যবহার করা যায়, এইখানে সাধারণত মরণটা ব্যবহার করা যায় না, কিন্তু এখানে মোড়ার বদলে মরণ ব্যবহার করে দিলেও কোনো অসুবিধে নেই, বা মোড়া ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। মানে হুম 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 হুম, ঠিক। হুম, নিম্নভাবেই বলছি, সেই কারণে মরণ সে ব্যবহার করা হচ্ছে না। আর কিছু কনফিউশন আছে? আচ্ছা, চলো তাহলে আমরা একটু উক্তিতে যাই। দেখো, বাচ্য বাক্যের সঙ্গেই সংযুক্ত একটা জিনিস, বচ ধাতু থেকেই উক্ত হয়েছে, উক্ত থেকেই উক্তি, এইভাবে এসেছে। আহ, উক্তি পরিবর্তন, এটাও একটা বাক্য পরিবর্তনের মতোই। এক বাক্য থেকে আরেক বাক্যে যাওয়া হয়। এক বাক্য থেকে আরেক বাক্যে যাওয়ার সময় যদি প্রত্যক্ষ একটা রয়েছে আর একটা পরোক্ষ রয়েছে, অর্থাৎ বাক্য কোনো যদি সরাস,
বলো, বলো, বলো। হুম, কয় কয় রকমের? হুম, 3 রকমের বলেছি। হুম, হুম। দেখো, ওখানে 4 প্রকারে অনেক জায়গায় বলা আছে। একটা কর্তৃ, কর্ম, ভাব এবং কর্মকর্তৃ। এটাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না বর্তমানে। এই 3টাকেই বলা হয় বাচ্য 3 প্রকার। অনেকে মনে করেছে মানে কর্মকর্তৃ বাচ্যকে। কর্মকর্তৃ বাচ্য সেভাবে আহ, বাক্যে বা ভাব প্রকাশে প্রাধান্য পায় না, ব্যাকরণগত দিক থেকে আছে। তো সেটা যদি প্রশ্নে মানে একদম অবজেক্টিভ প্রশ্ন আসে যে কর্তৃ তোমার বাচ্য কয় প্রকার ও কি কি, তাহলে আমরা 3 প্রকারই লিখবো। ওকে। চলো, উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন, উক্তি বলতে সাধারণত কথাকে বলা হচ্ছে। বাচ্য যেমন বাচন ভঙ্গিকে বলা হচ্ছে, উক্তিতে তেমন কথাটাকে বলা হচ্ছে। সেই কথাটা যদি সরাসরি বলা হয় তাহলে এটাকে আমরা প্রত্যক্ষ বাক্য বলবো বা প্রত্যক্ষ উক্তি বলবো। আর যদি সরাসরি না বলে অন্য কেউ বলে থাকে, সরাসরি না বলে অন্য কেউ বলে থাকে, অন্য কোনো মাধ্যমে বলা হয়ে থাকে, তাহলে আমরা তাকে পরোক্ষ উক্তি বলবো। ওকে। তাহলে আমরা প্রত্যক্ষভাবে পেলে, সরি, সরাসরি পেলে এটাকে প্রত্যক্ষ উক্তি বলবো। আর সরাসরি না পেলে, না হলে তাকে আমরা পরোক্ষ উক্তি বলবো। যেমন আহ, আমি বললাম, বললাম ইনভার্টেড কমার ভিতরে আহ, কালকে যাব না। ওকে। তো এইভাবে যখন বলেছি, দেখো আমি বললাম, আমারই কথা আমিই বলেছি, আমারই কথা আমিই বলেছি কালকে যাব না, কালকে না যাওয়ার কথাটা আমিই বলেছি। অতএব আমি এখানে সরাসরি বলেছি, সরাসরি বলেছি মানে এটা হলো প্রত্যক্ষ উক্তি। খুবই সহজ, সরাসরি বলেছি মানে প্রত্যক্ষ উক্তি। এবার এই কথাটাই যদি সরাসরি না বলে অন্যভাবে বলা যায় যে আমি বললাম যে কালকে যাব না, তাই তো? এইখানে তাহলে কি হলো, ইনভার্টেড কোমাটা উঠে গেল। এটা একটা বৈশিষ্ট্য, যেমন ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে করা হয়ে থাকে। এটার বদলে আরেকটা যদি বলা হয়, রাম বলেছে, সে বলেছে ভাত খাবে না। রাম, রাম বলল হবে। আচ্ছা, যেটা লাগিয়ে দিলাম, রাম বলেছে যে সে ভাত খাবে না। এটা কি ধরনের উক্তি, কি ধরনের মানে কথা বলা হচ্ছে? সরাসরি বলা হচ্ছে না একটু ঘুরিয়ে বলা হচ্ছে? ঠিক একইভাবে রাম বলল ভাত খাবো না। দেখো তো, দুইটার মধ্যে এটা একটু ঘুরিয়ে বলা হচ্ছে আর এটা সরাসরি বলা হচ্ছে, মনে হচ্ছে না? একবার লাইনটা পড়ে দেখো তো, হয় কি না? মনে হচ্ছে কি না? এটা একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে রাম বলেছে যে সে ভাত খাবে না। যদি আবার বলে রাম বলেছে যে শ্যাম কালকে যাবে। হ্যাঁ, এভাবে যদি বলি তাহলে আমরা দেখছি এখানে একটু ঘুরিয়ে বলা হয়েছে। উম, আর ঠিক একইভাবে রাম বলল ভাত খাবো না, মানে রামের কথা সে নিজেই একেবারে ডাইরেক্ট বলল। তো এটা সরাসরি বলল। সরাসরি বললে এটার নাম হলো প্রত্যক্ষ, আর এটার নাম হলো পরোক্ষ উক্তি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি, এক মিনিট,
আমি একটা লাইন দিচ্ছি। আহ, আয়েশা বলল এই বন্দি, কোথাকার লাইন বলো তো? আমার প্রাণেশ্বর, গুড। আয়েশা বলল এই বন্দি আমার প্রাণেশ্বর, এটা সরাসরি বলেছে না একটু ঘুরিয়ে বলেছে? ঠিক, সরাসরি বলেছে, অতএব এটা হলো প্রত্যক্ষ উক্তি। আর এটাকে যদি আমি এখন সরাসরি না বলে ঘুরিয়ে বলার চেষ্টা করি, তো ঘুরিয়ে যখন বলবো তখন কিভাবে লিখবো? আয়েশা, আয়েশা বলেছে যে এই বন্দি কি, এই বন্দি তার, আমারটা তার হয়ে গেল, তার, হুম, সরি, হ্যাঁ, ওই হবে, ওই বন্দি তার প্রাণেশ্বর। তাহলে কি দেখা গেল এখানে? একটা যে লাগানো হলো বল্লর পরে, ইনডাইরেক্টলি বা সে পরোক্ষভাবে করতে গেলে আমাদের একটা যে লাগাতে হবে। যের সঙ্গে ইনভার্টেড কমাগুলো উঠে যাবে পরোক্ষ উক্তিতে এসে। আর নির্দেশকগুলোরও, নির্দেশক এবং সর্বনামগুলোরও পরিবর্তন হবে, যেমন ইংরেজিতে করা হয়ে থাকে। নির্দেশক এবং সর্বনামগুলোরও কম বেশি পরিবর্তন হবে। একদম বাধ্যতামূলক কোনো মানে বাধ্যতামূলক নাও হতে পারে, আর হতেও পারে, এটা তার বাক্যের ভাবের উপর নির্ভর করছে। তাহলে আমরা দেখলাম আহ, উক্তি মাত্র, উক্তি দুই রকমের। উক্তিকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রত্যক্ষ উক্তি, একটা পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তির বৈশিষ্ট্য হলো সরাসরি বলা, এবং পরোক্ষ উক্তির বৈশিষ্ট্য হলো সরাসরি না বলে ঘুরিয়ে বলা। প্রত্যক্ষ উক্তিতে বক্তা তার ভাব সরাসরি নিজে প্রকাশ করে, আবার পরোক্ষ উক্তিতে বক্তা নিজে প্রকাশ না করে ভাবের মাধ্যমে প্রকাশ করে থাকে। ওকে, জাস্ট এটুকুই উক্তির মধ্যে রয়েছে, আর তেমন কিছু নেই। বেশ, এর পাশাপাশি আরো নতুন একটা বিষয় তোমাদের মানে জানিয়ে রাখি। উক্তি থেকে আর আমি কিছু সেভাবে বললাম না, বা সেভাবে অতটা গুরুত্বপূর্ণ না এটা। পরবর্তী ক্লাসে আরো বেশি একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আজকেও একটু আলোচনা করে দিই। মাঝে মধ্যে দুই একটা জায়গায় অলংকার ঢুকিয়ে দেয়, তোমরা হয়তো পেয়েছো দুই একটা কোনো কোনো প্রশ্নে। অলংকার সম্পর্কে কারো কিছু জানা আছে? যেমন? আচ্ছা, ঠিক, অলংকার। তাহলে আমরা অলংকার জানলাম যে এটা, দাঁড়াও লিখে দিই, সৌন্দর্য অর্থে ব্যবহার হচ্ছে, তাই তো? বিশেষ করে কাব্যের ক্ষেত্রে এই ধরনের কাব্য বা কবিতা প্রশ্নগুলো যখন দিয়ে দেয়, ওখানে সিটেটে সাধারণত দুই এক জায়গায় বেশ উল্লেখ করে দিয়েছে। এখন অবধি কোনো মানে স্টেট লেভেলের টেস্টে সেভাবে তুলে ধরেনি। তো অলংকার সৌন্দর্য অর্থে ব্যবহার করা হচ্ছে। কার সৌন্দর্য? কাব্যদেহে। এটা কাব্যতত্ত্ব আলোচনায় গভীরভাবে আলোচনা করা হয়, কিন্তু আমরা এখন এখানে হ্যাঁ বাক্যের দিক থেকেই দেখব। যেহেতু আমরা ব্যাকরণগত দিক থেকে আলোচনা করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাক্যের সৌন্দর্যের বিচারে অলংকার নির্ণয় করার চেষ্টা করব। তো অলংকারকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা শব্দালংকার, একটা অর্থালংকার। শব্দালংকার বলতে বোঝানো হচ্ছে ওই যে শব্দগুলো বাক্যে ব্যবহার করা হয়, সেই শব্দগুলো কতটা সৌন্দর্য তৈরি করতে পারছে, সেই সৌন্দর্যটাকে আমরা এখানে শব্দালংকার বলছি। আমি সহজভাবে বলছি, কাব্যতত্ত্বের বিচারে সে বিশ্লেষণ করছি না,
বাক্যের জায়গা থেকে যেহেতু আমরা এখানে বিচার করব, সেই জায়গা থেকে শব্দের সৌন্দর্যকে আমরা শব্দালঙ্কার বলছি। আমি কাব্যতত্ত্বের দিক থেকে সংজ্ঞাটা মানে বলছি না, একটু কঠিন হয়ে যেতে পারে। তো সেই জায়গায় শব্দালঙ্কারকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা অনুপ্রাস, একটা যমক, আর একটা তোমার শ্লেষ। গুড, শ্লেষ। তো অনুপ্রাসকে আবার অনেক ভাগে ভাগ করা হয়, পরবর্তীতে বলবো। কিন্তু অনুপ্রাস সাধারণত একটা বর্ণ বা বর্ণগুচ্ছ একটা বাক্যে যদি ঘুরে 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 ফিরে আসে, বর্ণই হোক বা একটা বর্ণগুচ্ছ যদি ফিরে ফিরে আসে, যেমন একটা যদি ছোট বাক্য ব্যবহার করি, দিয়ে দিলাম বাক্য স্বাধীন সবল। হ্যাঁ, বলো। আচ্ছা, গগনে গরজে মেঘ ঘন বরষা। বেশ, তাহলে এইখানে অনুপ্রাস হিসাবে আমরা চিহ্নিত করতে পারি অনুপ্রাস। অনুপ্রাস হয়ে আসে, অর্থাৎ অস্তিত্ব ফিরে ফিরে আসে, বর্ণ বা বর্ণগুচ্ছ আবৃত্ত ঘুরে ঘুরে আসতে পারে। যেমন এখানে কি কি আসছে বলো তো দেখি শব্দগুলোতে? গধ, গ ধ্বনিটা বারবার এসে গিয়েছে। অতএব এই যে ফিরে ফিরে আসার যে আবৃত হচ্ছে, ঘুরে ঘুরে আসছে, যুক্ত হয়ে হোক বা আলাদাভাবেই হোক, ফিরে ফিরে আসার যে আসার ফলে যে একটা সৌন্দর্য তৈরি করলো, এটাকেই বলা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। হুম। যেমন আরেকটা উদাহরণ যদি দিই, বলো কি বলতে চাইছো? হ্যাঁ, এটাই উদাহরণ হিসাবেই বলছি, উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আরো সঠিকভাবে ওই আসে, ওই অতি ভৈরব ভরসে, অতি ভৈরব ভরসে। এই যে ওই আসে, ওই অতি ভৈরব ভরসে, এই বাক্যটাতে যদি বলা হয় যে কি ধরনের অলংকার ব্যবহার করা হয়েছে, তখন আমরা দেখব যে এখানে ওই বর্ণটা বারবার ফিরে এসেছে, বা দুই বা ততোধিক, দুই বা ততোধিক জায়গায় যুক্ত হয়ে হোক বা আলাদাভাবেই হোক, যদি কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ আবৃত হয় বা ফিরে ফিরে আসে, তাহলে আমরা সেটাকে অনুপ্রাস বলবো। তাহলে এখানে এই লাইনে ঠিক একইভাবে ওই শব্দটা ঘুরে ঘুরে এসেছে, অতএব আমরা এটাকে বলবো অনুপ্রাস অলঙ্কার। আর কিছু না, একদম সহজ সরল ভাবে, কাব্যতত্ত্বের ভিতরে ঢোকার দরকারই নেই, একদম সরাসরি বুঝে নাও যে বর্ণ বা বর্ণ ফিরে ফিরে আসবে, তাকে আমরা বলবো তোমার অনুপ্রাস। আরেকটা যদি বাক্য বলি, আহ, আনো, আনু, আনো মৃদঙ্গ, মৃদঙ্গ, আনো মৃদঙ্গ মুরজ, মুরজ মুরলী, মুরলী মুরজ মুরলী মধুরা। দেখো, মুরজ মু মু ফিরে এসেছে, বা উটাকে যদি আমরা ছেড়েই দিই, স্বরবর্ণটাকে, সেই অনুসারে ম ম ধ্বনিটা ফিরে এসেছে। তো অতএব এটা হলো আমাদের অনুপ্রাস। এই অনুপ্রাসকে বিভাজন করা হয়েছে আদ্যানুপ্রাস। আদ্য মানে কি বলতো? আগে। দেখো, প্রত্যেকটা জায়গায় আমরা যখন দেখলাম এগুলো আগে আগে ফিরে এসেছে, শব্দগুলোর আগে আগে ফিরে এসেছে। অতএব এই উদাহরণগুলো এতক্ষণ ধরে যা দিলাম, এগুলো প্রত্যেকটাই হলো আদ্যানুপ্রাস। অর্থাৎ শব্দের আদি বর্ণ বা আদিতে যদি বর্ণগুলো বা বর্ণগুচ্ছগুলো ফিরে ফিরে আসে, আবৃত হয়, তাহলে আমরা তাদেরকে আদ্যানুপ্রাস বলছি। এবার যদি আহ, আগে না এসে মাঝখানে এসে যায়, মাঝখানে আসলে সেটা মধ্যানুপ্রাস বলে, একেবারেই সহজ হয়ে যাচ্ছে। তাহলে উদাহরণ হিসাবে কেউ একটা বলো তো দেখি মধ্যানুপ্রাসের। কেউ বলো একটা উদাহরণ।
একদম সহজভাবে বলছি। গদ্যে, হ্যাঁ, পদ্মে, গদ্যে পদ্মে, বিদ্যা, করিল জাহির, করিল জাহির। এইভাবে যখন বলছি, দেখো যদি আমরা খালি দটাকে ধরি, দটা মাঝখানে গিয়ে আছে, অন্য বর্ণগুলোর আগে আলাদাভাবে মাঝখানে সেই বর্ণগুলো ফিরে ফিরে এসেছে, অতএব এটাকে আমরা বলবো মধ্যানুপ্রাস। হুম, ঠিক একইভাবে শেষের দিকে ভুলোক গুলোক, হ্যাঁ ওখানেও এসেছে, দেখো ভুলোক, গোলোক, তারপরে দুলোক, যে এটা লটা, হুম, এ লটা মাঝখানে এসেছে, অতএব এটা মধ্যানুপ্রাস হয়েছে। খুবই সহজ, অনেকে কঠিন মনে করে অলংকার বা রস এই সব বিষয়গুলোকে, এগুলো খুবই সহজ সেদিক থেকে। এবার ঠিক একইভাবে আমরা যদি শেষের দিকে পাই কোনো তোমার সেটাকেই মুছে দিই। শেষের দিকে যদি পাই, তাহলে আমরা সেটাকে অন্তানুপ্রাস বলবো। যেমন উদাহরণ হিসাবে আমরা বলবো, বলো কেউ উদাহরণ। বান আর দান, সংক্ষেপে লিখলাম বান আর দান, শেষের দিকে মিলেছে, হয়ে গেল অন্তানুপ্রাস। বিশেষ করে প্রাচীন এবং মধ্যযুগীয় যেসব কবিতাগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রে অন্তানুপ্রাসে লেখা। দেখবে একটা বাক্যের শেষের অংশের সঙ্গে আরেকটা বাক্যের শেষের অংশে মিল রয়েছে। এই মিলগুলোকে, বর্ণের মিলগুলোকে বা মিলের আবৃত হয়ে ফিরে আসাকে আসলে আমরা অনুপ্রাস বলছি। শেষের দিকে যদি আসে তাহলে অন্তানুপ্রাস, মধ্যে যদি ফিরে ফিরে আসে তাহলে মধ্যানুপ্রাস, এবং আগে শুরুতে যদি আসে তাহলে তাকে আমরা বলছি আদ্যানুপ্রাস। ওকে, তাহলে অনুপ্রাস বিষয়টা ক্লিয়ার হয়েছে। কি ইয়েস অর নো? বেশ। হুম, দেখো আমরা আরেকটা পেয়েছি, তখন শব্দানুপ্রাসে যমক। যমক, চলো একটা উদাহরণ নিই তারপরে দেখি কি বাক্য দেওয়া যেতে পারে। আচ্ছা, আচ্ছা দিলাম একটা, গুরু, গুরু, গুরু কাছে, গুরু কাছে লবগুরু, লবগুরু দুঃখ, গুরু কাছে গুরুটা মনে হয় একটু কঠিন হয়ে গেল, দেখি একটু আলাদা সহজ করি। ভারত খ্যাত, ভারত এটা লাইন সবার পরিচিত আছে। ভারত, ভারত খ্যাত, হুম, আপনার গুণে, বেশি অনেকের জানা আছে, আপনার গুণে। বেশ, এই যে বাক্যটা দেওয়া আছে, এই বাক্যে দেখো অনুপ্রাসের মতো এখানেও দুইটি বা ততোধিক ব্যঞ্জন বর্ণ একই স্বরধ্বনি সহ ভিন্ন ভিন্ন অর্থে, অর্থাৎ এক কথায় কোনো শব্দ যদি ভিন্ন ভিন্ন অর্থে, ভিন্ন ভিন্ন অর্থে বাক্যে ব্যবহৃত হয়, তখন আমরা তাকে যমক অলঙ্কার বলি। অর্থাৎ শব্দ একই হবে, এখানে আমি যখন মানে সংজ্ঞাটা বলার সময় বলেছিলাম যে দুটি বা ততোধিক ব্যঞ্জনবর্ণ একই স্বরধ্বনি সহ, তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জনবর্ণ মিলে শব্দই হয়। সংক্ষেপে আমরা তাহলে বলছি, শব্দ একই ভাবে যদি ফিরে ফিরে আসে এবং অর্থটা আলাদা হয়ে যায়, তাহলে আমরা তাকে যমক অলঙ্কার বলব। শব্দ ফিরে ফিরে আসবে কিন্তু অর্থ আলাদা হবে, তাকে আমরা বলছি যমক। এখানে দেখো ভারত, ভারত থেকে আপনার জন্য শব্দ দুটো একই, অথচ এই দুইটা শব্দের অর্থ আলাদা হয়েছে। তাহলে প্রথম শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে? ভারত, ভারত খেত, প্রথম শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে? ভারতবর্ষ। তাহলে দেখো দুইটার অর্থ দুই ধরনের হয়েছে, অতএব এই যে দুইবার ব্যবহার করে বাক্যটার একটা সৌন্দর্য তৈরি করেছে, এই সৌন্দর্যটাকে আমরা যমক সৌন্দর্য বা যমক অলঙ্কার বলেছি। ওকে, তাহলে ঠিক একইভাবে আমরা আরেকটা
ব্যবহার করতে পারি। এরকম বাক্য আমরা হয়তো পেয়েছি, গিরিশ করে, গিরিশ করে কন্যা সম্প্রদান, এটা হচ্ছে গিরিশ করে, গিরিশ করে কন্যা সম্প্রদান, ইয়েস, সম্প্রদান। তো এখানেও গিরিশ আছে, এখানেও গিরিশ আছে। বাক্যে শব্দে দেখো লিখিত রূপে পরিবর্তন আছে, কিন্তু উচ্চারণে কোনো ধরনের পরিবর্তন নাই। তাহলে একই ধরনের উচ্চারণ হচ্ছে, একই শব্দ, এই একই শব্দের উচ্চারিত করার সময় একটা আলাদা সৌন্দর্য তৈরি হচ্ছে। এই সৌন্দর্যের দুটার অর্থ আলাদা হয়ে গেছে, অতএব এটা একটা যমক অলংকার হয়ে আছে এখানে। তাহলে প্রথম গিরিশ কি অর্থে ব্যবহার হয়েছে? ঠিকই, হিমালয়। হিমালয় করছে কি, ভুল হচ্ছে এটা, রয় শিকার দিয়ে এখানে হচ্ছে এটা মহাদেব, সমুচ্চারিত অর্থ দেখবে মহাদেব। এইখানে গিরিশ, দীর্ঘইকার দিয়ে হলে হিমালয়। মহাদেব কি করছে, মহাদেব করে, মহাদেবের হাতে, এই করে মানে হচ্ছে হাত, মহাদেবের হাতে হিমালয় কন্যাদান করছে। ওকে, তাহলে আমরা যমক সম্পর্কেও জানি। যমক হলো শব্দ ফিরে ফিরে এসে একটা অন্য অর্থ যদি প্রকাশ করে, তাহলে আমরা বলবো এটাকে যমক। আরেকটা কি ছিল যেন ওখানে, শ্লেষ, শ্লেষ দিয়ে কথা বলি রে, তাই না? মাঝে মধ্যে বলে থাকি শ্লেষ দিয়ে কথা বলছে। আচ্ছা চলো তাহলে আমরা একটা বাক্য ব্যবহার করি, পরিচিত বাক্য ব্যবহার করি। মধুহীন, মধুসূদনের কবিতা, কবিতা লাইন, মধুহীন করোনাগো, করোনাগো, মধুহীন করোনাগো তব মন কোকো নদীগো। এই যে মধুহীন করোনাগো তব কোকো মন কোকো নদী বলেছে, এই জায়গায় যে মধু শব্দটা ব্যবহার হয়েছে, বাক্যটা একবার পড়ে দেখো, সেইখানে মধু শব্দটা একটা অর্থ প্রকাশ করেছে, সংজ্ঞাটা পরে বলছি, পুষ্প, ফুলের মধু আর কি, মধু, ফুলের মধু। আর একটা অর্থে প্রকাশ করছে, মধুসূদন কবি নিজে মধু কবি, তাই তো? তাহলে আমরা কি দেখছি, একটা শব্দ, একটা শব্দের দুই ধরনের অর্থ। এখানে কি পুষ্প মধুহীন মানে ফুলের মধুকে শেষ করো না, এই যে মনোকপনদে, যাতে মনরূপ পদ্মের ভিতরে মধুহীন করো না, এটাও একটা অর্থ দাঁড়ায়। আবার এটাও দাঁড়ায় যে পদ্ম রূপটা যেন মধুসূদনের ভিতর থেকে নষ্ট না হয়ে যায়, এই ধরনের হয়। তাহলে একই শব্দ একবার মাত্র ব্যবহার হয়ে একাধিক বার বা একাধিক অর্থ প্রকাশ করছে, একাধিক অর্থ প্রকাশ করছে। আমরা যমকে কি পেলাম, যমকে পেলাম দুইটা বা ততোধিক শব্দ একই ধরনের ব্যবহার হবে, তার অর্থ আলাদা হয়ে যাবে। আর শ্লেষে পাবো একই ধরনের শব্দ কিন্তু একাধিক অর্থ। ওকে, এইটুকুই তফাৎ, শুধু একই ধরনের অর্থ। বাক্যটা পড়ার পরে দেখবে যদি কোনো শব্দ দু ধরনের, তিন ধরনের বা আরো একাধিক অর্থ প্রকাশ করছে, তখন সেটা হলো শ্লেষ অলংকার। অর্থাৎ পাঠক তার নিজের মতো করে অর্থ প্রকাশ করতে সমর্থ হচ্ছে। যেমন অনুদার পরিচয় বা অন্নপূর্ণেশ্বর পাটনির ওখানে বেশি ব্যবহার করা হয়ে থাকে লাইনগুলো, যেমন ব্যাজস্তি বলা হয়েছে সেখানে, যেমন অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, বৃদ্ধ যখন ওখানে বলা হয়েছে, বৃদ্ধ বলতে যেমন বয়স্ককেও বলা হয়, তেমনি আবার সেখানে বয়স্ক কুলীন পুরুষকেও যেমন বলা হচ্ছে, তেমনি সেখানে মহাদেবকেও বলা হচ্ছে। তাহলে দুইটা অর্থ ব্যবহার হচ্ছে, তখন সেটা তোমার শ্লেষ অলংকার হবে। কিংবা আরেকটা যদি ওইখানে আরো লাইন দেওয়া আছে, কেবল আমার সঙ্গে শুধু দ্বন্দ্ব অহর্নিশ, না কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, হ্যাঁ,
ঠিকই বলেছিলেন, এটা কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব নেই, ওখানে যে দ্বন্দ্ব শব্দটা ব্যবহার করা হয়েছে, ওই দ্বন্দ্ব শব্দটা এক অর্থে তোমার যে ঝগড়া বিবাদ অর্থে ব্যবহার হয়েছে, আবার অন্য অর্থে মিলন অর্থেও ব্যবহার হয়েছে, তাই না? কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব হয়নি বলতে তার সঙ্গে সবসময় ঝগড়া করে যদি সাধারণ কুলি বধূর দিক থেকে পরিচয় হয়। আবার সেই দেবীর দিক থেকে যদি দেওয়া হয় তাহলে দেখবে যে সবসময় বা দিন রাত্রি মিলিত হয়েই থাকে, তাই না? তাহলে একই শব্দ একাধিক অর্থ প্রকাশ করলে আমরা তাকে বলবো শ্লেষ অলঙ্কার। ক্লিয়ার হয়েছে? আশা করি তিনটা অলঙ্কারই তোমরা বুঝেছো।